আমরা এখন রওনা দিয়েছি বক্সার উদ্দেশ্যে। এখানে যে মহাকাল মন্দির রয়েছে আর চুনিয়া ওয়াচ টাওয়ার, এই দুটো ছাড়া বাকি যে 4টে পয়েন্ট রয়েছে, এই 4টে পয়েন্টই আমরা যাব। তো চলো শুরু করি ব্লগটা। আমাদের ডুয়ার্স ভ্রমণের আজ 4র্থ দিন। আমরা সকালে হাতি সাফারি করেছিলাম, যেটা আমি আগের ব্লগে আপনাদের দেখিয়েছি। তারপর আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়েছি বক্সার উদ্দেশ্যে। এখানে আমরা দেখব বক্সা ফোর্ট, জয়ন্তী রিভার রেঞ্জ, রাজা ভাতখা মিউজিয়াম, আর সময় থাকলে আমরা সাফারি করব। এখানে এটা একটা চেকিং পোস্ট। এখানে ড্রাইভারের গাড়ি চেক হচ্ছে আর কিছু বোধহয় ড্রাইভারের লাইসেন্স, এগুলো একটু ওরা চেক করছে। এখন আমরা আছি ধরমপুর মোড়ে। এখান থেকে রাস্তা দুটো দিকে ভাগ হয়ে গেছে। নিচের দিকে যে রাস্তাটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে রাজা ভাতখাওয়া যাওয়ার রাস্তা। চিলাপাতার জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু বক্সা যাবার রাস্তা। এই বক্সা কিন্তু সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বৃষ্টিবহুল স্থান। আমরা এখন এসে পৌঁছলাম রাজা ভাতখাওয়া, আর এখানেই হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি গেট। এখানে আমাদের টিকিট কাটতে হবে। এখানে গাড়ির জন্য নেয় 480 টাকা আর পার হেড 150। আপনার সাথে একটা আইডি কার্ড লাগবে, যেটা এখানে দেখাতে হবে। এছাড়া গাড়ির নাম্বার বলতে হবে, তারপর যতজন থাকবে সেটা বলে এখান থেকে টিকিট কাটতে হবে। তারপর টাইগার রিজার্ভ ফরেস্টে ঢোকার এন্ট্রি মিলবে। এই টিকিট কাউন্টারের পাশে রয়েছে কতগুলো সাইকেল রাখা। এই সাইকেলগুলো ভাড়া দেওয়া হয় 2 ঘন্টায় 50 টাকা করে। এগুলো নিয়ে যাওয়া যাবে ডিমা নদী পর্যন্ত, অথবা আপনার পানিঝোড়া অবধি যেতে পারবেন। এখানে কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠী, ওনারা কিছু জিনিসপত্র বানিয়েছেন, সেগুলো বিক্রি করছেন। আপনারা চাইলে কিনতে পারবেন এখানে এসে। এই টিকিট কাউন্টারের পাশেই রয়েছে রাজা ভাতখাওয়া মিউজিয়াম। সেটা আমরা একটুখানি ঝটিকা সফরে দেখে নেব। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজা ভাতখাওয়া মিউজিয়ামের সামনে। বন দপ্তরের তৈরি এই মিউজিয়ামে আছে বন থেকে সংগৃহীত নানা ধরনের প্রাণীর ফসিল। এছাড়া আছে বন্যপ্রাণীর প্রতিকৃতিও। এছাড়া এখানে একটি অর্কিড হাউস আছে, যেখানে দেখা মেলে নাম না জানা হাজারো অর্কিডের। মিউজিয়াম দেখে আমরা রওনা দিলাম রাজা ভাতখাওয়া বাস স্ট্যান্ডের দিকে। আর এই বাস স্ট্যান্ডের ঠিক সামনেই রয়েছে বক্সা টাইগার রিজার্ভের গেট। গেটে সোজা রাস্তা চলে গেছে জয়ন্তী, সান্তালবাড়ি ও লেপচাখাতে। এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি সোজা বক্সা ফোর্টের দিকে। বক্সা ফোর্ট থেকে আমাদের ইচ্ছে আছে বক্সা জঙ্গল সাফারি করব। এই বক্সা টাইগার রিজার্ভের ভিতর দিয়ে আমাদের যেতে হবে বক্সা ফোর্টের উদ্দেশ্যে। এখন আমরা এসে পৌঁছলাম সান্তালিবাড়ি মার্কেট অবধি। এখানে আপনি যে গাড়িতে আসবেন সেই গাড়িটা রেখে এখান থেকে সিন্ডিকেটের গাড়ি নিতে হবে। এখান থেকে সিন্ডিকেটের গাড়িতে অথবা পায়ে হেঁটে 0 পয়েন্ট অবধি যেতে হবে, এবং সেটার ডিস্টেন্স মোটামুটি 2.5 কিলোমিটার। তারপর সেখান থেকে আরও 1.5 কিলোমিটার ট্রেক করতে হবে বক্সা ফোর্টের উদ্দেশ্যে। সান্তালিবাড়ি এসে এখানে 0 পয়েন্ট আর ফোর্টের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হবে আর গাড়ি নিতে হবে। 0 পয়েন্ট অবধি 200 টাকা, আর ফোর্ট পর্যন্ত গেলে 400 টাকা গাইড চার্জ, আর লেপচাখা অবধি গেলে 500 টাকা। আর ফিরে আসার পরই গাইডের টাকা দেওয়া যেতে পারে এখানেতে। মানে ইচ্ছে করলে আপনি টাকা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এখানে সেরকমই বললো আমাদের। 0 পয়েন্ট থেকে ভিউ পয়েন্ট অবধি অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম। বক্সা দুর্গ থেকে লেপচাখা রোভার পয়েন্ট, ডুপং উপত্যকায় যাবার কয়েকটা ট্রেক রুট রয়েছে। মূলত জয়ন্তীতে আসা পর্যটকরাই বক্সা ফোর্ট বা লেপচাখা পর্যন্ত এই ট্রেকিংটা করে।
হ্যাঁ জয়ন্তী জয়ন্তী রিভার বেড ওইটা জয়ন্তী। ছোট পাহাড় দেখছেন পিছনে হ্যাঁ ওই তো জয়ন্তী সোজা চড়া যেটা। একটা পাহাড় দেখছেন ছোট পাহাড়টা, হ্যাঁ ওই পাহাড় হচ্ছে পুকুরি লেক পাহাড়। আচ্ছা তারপরে ওইখান থেকে বালা নদী, যে লেপচা এটা বালা নদী। এই যে মাঝখানেটা হ্যাঁ শুকিয়ে গেছে। আপনার যে লেপচাকা শুনছেন না, হ্যাঁ। আমাদের লেপচাকা, হ্যাঁ লেপচাকা থেকে নামছে ওই নদী। আচ্ছা। জলটা ওই যে চলে গেছে সোজা বালা নদী। এটা নামছে বক্সা ফোর্ট থেকে নামছে এই যে বক্সা নদী, বক্সা ঝোড়াও বলে নদীও বলে। শুকিয়ে গেছে। না জল আছে, ওই যে অবস্থা পাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি বক্সা ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো এরিয়াটাই দেখা যায়, আর এখান থেকে অনেকগুলো নদী দেখা যাচ্ছে। দূরে রয়েছে জয়ন্তী, বালানো নদী এবং একদম নিচে রয়েছে বক্সা নদী। এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে, মোটামুটি 352 রকমের গাছের প্রজাতি এখানে আছে, আর 144 রকমের অর্কিড এখানে পাওয়া যায়। আর সবথেকে বিখ্যাত অর্কিড হচ্ছে সুনাককড়ি। এতে 3 রকমের ফুল হয়। যদি কখনো আপনারা মার্চ মাসে আসেন তাহলে এখানে এই ফুল দেখতে পাবেন। ঐতিহাসিক দিক থেকে বক্সা ফোর্টের গুরুত্ব অপরিসীম। ইতিহাসে বারবারই বিদেশি শক্তির মুখে পড়তে হয়েছে এই দুর্গটিকে। ভুটানি থেকে ব্রিটিশ থেকে উদ্বাস্তু এই দুর্গটিকে অধীনস্থ করেছে প্রত্যেকেই, কিন্তু এর স্বাতন্ত্র্যতাই এর বৈশিষ্ট্য। আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভে 2844 ফুট উচ্চতায় অবস্থিত এই বক্সা দুর্গ এমনই কিছু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। আর আজকে আমরা যাচ্ছি সেই বক্সা ফোর্ট। কোনটা শেষ গ্রাম? উপরে বুদ্ধ মন্দির লাল ভুটানের নাম আছে। এখানে গাইড আমাদের দেখালেন উনি কোথায় থাকেন। একদম টপে একটা জায়গা আছে প্রায় ভুটান পাহাড়ের কাছে, সেখানে উনি থাকেন, সেটাই আমাদের দেখাচ্ছিলেন। ওই যে এটা বক্সা রিভার। আমাদের যে বক্সা ফোর্টের কাছে একটা নদী আছে, হ্যাঁ ওই নদী থেকে জলটা আসছে। আচ্ছা যে এইটা তো এটা বক্সা রিভার। চলে গেছে আপনার যে আছে স্যার এখানে চা দোকান নেই। বসেছি রেস্ট নেওয়ার জন্য, রেস্ট নিচ্ছি একটুখানি এখানেতে। কোনটা কি হয়, কোনটা ফুলঝাড়ু গাছ? এইগুলো ফুলঝাড়ু গাছ আছে, এই যে ফুলঝাড়ু, আর যে পিছনে আছে ওটা হচ্ছে আদা গাছ। আদা গাছ, আদা গাছ, ফুলঝাড়ু গাছ, আদা গাছ। কষ্ট করে উঠলে অনেক কিছু দেখা যায়। আমরা তো হ্যাবিট হয়ে গেছে আমাদের। আমার ছেলেকে দেখো গাইডের সঙ্গে সবার আগে যাচ্ছে, ওর কোনো ক্লান্তি নেই, কোনো টায়ার্ডনেসও নেই। এটা চা মধ্যে খাইতে হবে, 3টা করে ডেইলি পাকায় খাইতে হবে। এইটা হ্যাঁ এই সামনেরটারে লাল, পেছনেটা তো গাঁদা এই জবা লালটা লাল পাতা। না না, এটা কি পাতা বলেন আপনাদের খেতে হয়? মানে এখানকার পাহাড়ি পাতা। এই লাল রঙের পাতাওয়ালা গাছটা নাকি ওরা খায় এখানেতে। দারু মানে মদ খেলে যদি কোনো সমস্যা পড়ে, মানে সমস্যা যদি শরীরের মধ্যে হয়, তখন এই পাতাটা খেলে নাকি ওদের মানে প্রবলেমটা অনেকটা ঠিক হয়। ঝাড়ু গাছ না? লোকজনের সুন্দর সুন্দর বাড়ি, গাছ গাছালি, ফল মূল দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বক্সা ফোর্টের উদ্দেশ্যে। ওই দূরে আমাদের বক্সা ফোর্ট দেখা যাচ্ছে। জঙ্গল সাফারি দুবার করলাম, হাতি সাফারি, জিপসি সাফারি, একটু ট্রেকিং হোক, পাহাড় মানে তো ট্রেকিং। ফার্স্ট টাইম ট্রেক করছি। 4.5 জন আমরা বক্সা ফোর্টে এসেছি, বাকিরা আসেনি। তারা বক্সা ফরেস্টে যাবে সাফারির জন্য, আমরাও যাব, বাট যদি টাইম থাকে। লেটস সি।
চলে এসেছি প্রায় কাছাকাছি। জঙ্গলের সাউন্ড, সাথে বুনো গন্ধ, বাট বুনো গন্ধ তো আপনাদের ঠকাতে পারবো না, বাট সাউন্ডটা আপনাদের শোনাতে পারবো। যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। সত্যি এখানে আসলে কিছুক্ষণের জন্য মনটা হারিয়ে ফেলবেন। হ্যাঁ, কিছুটা এবড়ো খেবড়ো রাস্তা, তবে আস্তে আস্তে আপনারা এলে পরে ঠিকই আসতে পারবেন বক্সা ফোর্ট অবধি। খুব স্টিফনেস এখানটা নেই, 0 পয়েন্ট অবধি যতটা ছিল এখানে সেটা নেই। এই চলার রাস্তার মধ্যে বেশ কিছু হোমস্টে আপনারা দেখতে পাবেন। আপনারা যদি থাকতে চান তাহলে এখানতে থাকতেও পারবেন। তবে এই চলার পথে বেশ কয়েকটা মোমোর দোকান আছে, যেখান থেকে আমরা মোমো খেয়েছিলাম। মোমোটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো মোমো কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আরেকটি হোমস্টে, ব্লু হোমস্টে। এই সেই বক্সা নদী, যেটা আমরা বক্সা ভিউ পয়েন্ট থেকে দেখেছিলাম। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি বক্সা ফোর্টে। এখানে চলার পথে বেশ অনেকগুলি ছোট ছোট গ্রাম আছে এবং লোকজন এত উঁচু থেকে নিচে আসছে সমস্ত জিনিসপত্র, তাদের রোজগারে খাবার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তারা হ্যাবিচুয়েট হয়ে গেছে এখানে এই এত উঁচু থেকে নিচে রোজ রেগুলার যাওয়া আসা করা। এই বক্সা ফোর্ট কে তৈরি করেছিলেন সেটা নিয়ে দ্বিমত রয়েছে। বক্সা ফোর্টে ঢুকছি এবার, আলটিমেটলি আমরা পৌঁছে গেছি। প্রথম থিওরি অনুযায়ী তিব্বতের সম্রাট সোম সিং গ্যাম্পো 7ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে উত্তর পূর্ব ভারতে তিব্বত আক্রমণের সময় বক্সার দুর্গ তৈরি করেছিলেন। আর সেকেন্ড থিওরি হলো কামতাপুর রাজবংশের প্রথম শাসক রাজা সংকল্প তিব্বতীয় সেনাবাহিনীর আক্রমণ ঠেকাতে এই দুর্গ নির্মাণ করেছিলেন। তত্ত্ব সে যাই হোক না কেন, এটা দীর্ঘকাল কোচ রাজাদের অধীনে ছিল। তারপর ভুটান এই দুর্গটা দখল করে নেয়। 18 শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ সেনাবাহিনী কোচ রাজার অনুরোধে বক্সা দুর্গ আক্রমণ করে এবং দ্বিতীয় ডুয়ার্স যুদ্ধে ভুটানিদের কাছ থেকে এটা কেড়ে নেয়। ব্রিটিশরা এটা দখল করে নিয়ে এর পুনর্নির্মাণ শুরু করে দেয়। এটা হচ্ছে ডোভার্স পয়েন্ট। এখান থেকে 5-6 কিলোমিটার হাঁটলে পরে ভুটান পৌঁছে যাওয়া যায়, তবে এটা এখন বন্ধ আছে। এখানে একটা ছোট গুম্ফা আছে। আর দেখুন, পাহাড়ের উপর স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশ শাসক কর্তৃক বক্সা ফোর্ট একটি বন্দি শিবির হিসেবে ব্যবহৃত হয়েছিল। আন্দামানের বিখ্যাত সেলুলার জেলের পরে এই বক্সা ফোর্টটি ছিল ভারতের সবথেকে কুখ্যাত কারাগার। শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি এখানে বন্দী ছিলেন। 1915 সালে এই দুর্গের সংস্কার শুরু করে এবং 1930 সালে এই দুর্গ পরিবর্তিত হয়ে কয়েদিদের ব্যারাকে পরিণত হয়। 1937 সাল পর্যন্ত এখানে মোট বন্দী ছিলেন 525 জন। বন্দী বিপ্লবীরা একবার জেলের ভেতরে রবীন্দ্র জয়ন্তী পালন করেন এবং রবীন্দ্রনাথকে জন্মদিনের অভিনন্দন জানান। এই সেই অভিনন্দন বার্তা। স্বয়ং রবীন্দ্রনাথ তখন দার্জিলিংয়ে অবস্থান করছিলেন। এই কথা জানতে পেরে তিনি তার প্রত্যুত্তর দেন। এই যে এখানে তিনি এটা লিখেছিলেন, যে প্রত্যুত্তর দিচ্ছিলেন সেটা এখানে লেখা আছে। অমৃতের পুত্র মোরা কাহারা শোনালো বিশ্বময়, আত্মবিসর্জন করি আত্মারে কে জানিল অক্ষয়। মন্দিরের ঘন্টার মধ্যে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, এটা কিন্তু পোকার আওয়াজ। আমরা এবার প্রবেশ করছি বক্সা দুর্গের মধ্যে। এই হচ্ছে তার এন্ট্রেন্স। 1959 সালে চীন তিব্বত আক্রমণ করার পর তিব্বতী শরণার্থী শিবির হিসাবে ভারত সরকার এই দুর্গকে ব্যবহার করে। 1971 সালে দেশের কমিউনিস্ট বন্দীদের স্থায়ী বন্দী শিবির হিসাবে এই দুর্গকে বেছে নেওয়া হয়। এখানে যে স্থাপত্য ছিল সেটাকে ভেঙে দিয়ে টিন কাঠ দিয়ে অন্ধ খুপড়ি মতো তৈরি করা হয় এই বন্দীদের থাকার জন্য। আমাদের খুব কাছে কবি, যাকে আমরা পদাতিক কবি বলি, কবি সুভাষ মুখোপাধ্যায় কিন্তু এখানে বন্দী ছিলেন। এখানে থাকতেন ইংরেজ অফিসাররা। এটা হচ্ছে ফোর্টের ভিতরটা। আর এই জায়গাটা হসপিটাল ছিল, বা লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে।
এই লাল শেড দেওয়া জায়গাটায় থাকতেন বৌদ্ধিস্ট লামারা। এবার আমরা এগিয়ে যাচ্ছি জেলখানার দিকে, যেখানে অগ্নিযুগে অনেক বিপ্লবীকে আটক করে রাখা থাকতো। আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভে 2844 ফুট উচ্চতায় অবস্থিত বক্সা দুর্গ এমনই কিছু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এই হচ্ছে জেলখানার ভিতরটা। ব্রিটিশ আমলে সেলুলার জেলের পর সবথেকে কুখ্যাত জেল ছিল এই বক্সা জেল। অগ্নিযুগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসুকে নাকি এখানে আটক করে রাখা ছিল এই বক্সা ফোর্টে। তবে এই তথ্য বিতর্কিত। এই যে রুমটা ছিল, এখানে নাকি সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা ছিল। আমাদের গাইড সেরকমই বললেন। আর এই জেলের মধ্যেই, এই যে কারাগারের মধ্যে, এখানে কোথাও হয়তো টয়লেট কিছুটা ছিল ব্যবস্থা পিছন দিক করে। এই দুর্গের প্রতিটি ইট নিঃসন্দেহে সেই সময় ইতিহাসের সাক্ষী আজও বয়ে নিয়ে চলেছে। এইগুলো অক্সিজেন সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে যেতে থাকে এই প্রাচীন দুর্গটি। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই বক্সা দুর্গটিকে রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণ করা হয় আবার। এখানে সামনে দেখুন একটা বিশাল বড় বটগাছ রয়েছে। খুব শীতল এই বটগাছের তলার ছাওয়াটা। এই যে বিশাল বড় একটা বটগাছ রয়েছে। ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস এত মোটা হয় নাকি? হ্যাঁ, এটা ছতেন গাছ, ওটা ছাতিম গাছ, স্টেট ট্রি আমাদের এটা। স্টার ট্রি, স্টার ট্রি। এটা সাদা ফুল হবে স্যার। এটার নাম তো বলে। ওই যে আমরা দেখলাম স্যার নিচে থেকে যে আমি ঘর দেখাইছে লাস্ট ভুটানের, ওই যে পাহাড়টা, ওই যে ঘরটা একটু সামনে আসছে আমরা, হ্যাঁ, ওই যে উপরে। ওইটা আপনারা থাকেন? না, আমি এই নিচে, আমার তো লেবু বাগান দেখাচ্ছে ওই যে মেয়েদেরকে, ওদেরকে, ওই যে ম্যাডাম কি আচ্ছা, লেবুর গাছ আছে। ওই যে উঁচুতে সাদা মতন একটা ঘর দেখা যাচ্ছে, ওইখানে আমাদের গাইড থাকেন। উনি সেরকম বললেন আমাদের। এখানে সামনে যে কুঠুরি মতন রয়েছে ঘর, এখানেতে বোধহয় সৈনিকরা বন্দুক নিয়ে পাহারা দিত আর কি। মানে দেখতে হয়তো ওয়াচ করতে দূর থেকে কেউ আসছে কি না, সেরকমই আমাদের গাইড বললেন। বক্সা ফোর্টকে পিছনে রেখে আমরা এবার নিচের দিকে নেমে যাব। আমাদের জঙ্গল সাফারি আছে, জানি না ঠিক মতন সময়ে পৌঁছতে পারবো কি না। আমরা এবার বক্সা ফোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এবার সাফারি আছে, তো আবার 0 পয়েন্টে দেখা হচ্ছে। যথারীতি আমরা সাফারি মিস করেছি, বক্সা জঙ্গল সাফারি। আমরা পৌঁছানোর ঠিক 5 মিনিটস আগে জিপ পেরিয়ে গেছে। তো আমরা চলে এসেছি জয়ন্তী রিভার রেঞ্জে। চলুন এই জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই। জয়ন্তী নদী বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে প্রবাহিত একটি ছোট নদী। এই নদীটির উৎপত্তিস্থল হচ্ছে ভুটানে এবং এটা প্রবাহিত হয় ভারতের দিকে। এই নদী সারা বছর শুষ্ক থাকে, তবে বর্ষাকালে এটি জলে পরিপূর্ণ হয়ে যায়। আগে এই জয়ন্তী রিভারের উপর দিয়ে ব্রিজ ছিল। ওপারে যে চা বাগান ছিল, এই ব্রিজের ওপর দিয়ে বাস চলতো। ওই চা বাগানের সঙ্গে কমিউনিকেশন ছিল আলিপুরদুয়ারের। আর এই দেখুন সেই ভাঙা ব্রিজটা। 1993 সালে এই ব্রিজটা ভেঙে যায়, তারপর আর তৈরি হয়নি। ব্রিজের ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে। জয়ন্তী ব্রিজ, এই যে সেই ভাঙা ব্রিজ। এটা তৈরি হয়েছিল 1915-তে, স্টার্ট হয়েছিল 1915-তে, আর কমপ্লিট হয়েছিল এটা অক্টোবর 1916-তে। দেখুন এখানে লেখা রয়েছে, কারা ইঞ্জিনিয়ার ছিলেন সেটা লেখা রয়েছে। এই হচ্ছে পুরনো জয়ন্তী রিভার ব্রিজ। পুরনো ছবির সঙ্গে মিলালে বুঝতে পারবেন যে এখন জয়ন্তী রিভার এইটা 30 ফুট উঁচু হয়ে গেছে, নুড়ি পাথরে ভর্তি হয়ে। একটুখানি জায়গায় এই জয়ন্তী নদী বইছে। সারা বছর শুকনো থাকে এখন যেমন রয়েছে, বিশেষত শীতকালে তো বটেই। বর্ষাকালে যদি আসেন বা তারপরে, তবেই এই জয়ন্তী রিভার
সাফারিকে উপভোগ করতে পারবেন। জয়ন্তী রিভার থেকে আমরা ঠিক করেছিলাম রিসর্টে ফিরে যাব, কিন্তু ফেরার সময় রাজা ভাত খাওয়া যাওয়ার একটা সাফারির জিপ পেয়ে গেলাম, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। নেক্সট ব্লগে আসছে রাজা ভাত খাওয়ার জঙ্গল সাফারি।